প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো আছো নিশ্চয়। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি সৈয়দ আশিকুল ইসলাম মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ৮ম অধ্যায় থেকে বাংলাদেশের দুর্যোগের উপরে আলোচনা করব। পাঠ ১ বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ও পাঠ ২ বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। তো প্রথমেই আমরা জেনে নেই বাংলাদেশ বিশ্বের দুর্যোগ প্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। আমরা জানি যে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবী জুড়েই আজ জলবায়ুর ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো এই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব যে উষ্ণায়িত হচ্ছে, এর প্রভাবগুলো এর কারণে কি ঘটতেছে? এর কারণে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে ফল ফসল উৎপাদন ব্যাপক হারে কমে যাচ্ছে। আর বর্ষাকালে অত্যাধিক বৃষ্টি, বন্যা, জলাবদ্ধতার কারণে মানুষের জীবনে বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হচ্ছে। শীত মৌসুমে ঘন ঘন কুয়াশা, ভয়াবহ শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। তো বাংলাদেশ যে এত ঘন ঘন দুর্যোগ হানা দেয়, এর প্রধান কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন। মূলত এ কারণেই বাংলাদেশে প্রত্যেক বছরেই ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি দুর্যোগগুলো ঘটে থাকে। তো আমরা এখন পাঠ ১ নিয়ে আলোচনা করব, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও বিকাশ ঘটেছে বায়ু, পানি এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টির কারণে। তো বৈশ্বিক উষ্ণায়ন এই পরিবেশেরই ভারসাম্য নষ্ট করতেছে। শুধু ভারসাম্যই নষ্ট করতেছে না, এ কারণে জটিল জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এখন জানা যাক উষ্ণায়নটা কি। আমরা জানি যে বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির কারণে মানুষ যেমন তার জীবনকে করেছে সুখ ও স্বাচ্ছন্দ্যময়, তেমনি অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট করে এই পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত। এর জন্য যে কারণগুলোকে দায়ী করা যায় তার মধ্যে আসতেছে জনসংখ্যা বিস্ফোরণ, বৃক্ষ নিধন, ইঞ্জিন চালিত যানবাহনের ব্যবহার, তারপরে বড় বড় শিল্প কারখানা ইত্যাদি। এই সমস্ত কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলোর একটি হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া। এই গ্রিন হাউস হচ্ছে একটা জটিল সমস্যা। গ্রিন হাউস গ্যাস মূলত কতকগুলো গ্যাসের সমষ্টি। এই গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলা যায়। এই গ্যাস পৃথিবীর চারপাশে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, পৃথিবীর চারপাশে একটা আচ্ছাদন তৈরি করে রেখেছে। তো সূর্য থেকে
যখন তাপ পৃথিবীতে আসে তখন এই গ্যাসের আচ্ছাদন সূর্য থেকে তাপমাত্রা শোষণ করে পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয়। পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত এ গ্যাস বা এ তাপ স্বাভাবিকভাবে রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায় এবং পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু এই আচ্ছাদনের কারণে বা এই গ্রিনহাউস গ্যাসের এই চাদরের কারণে সমস্ত গ্যাস প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে মিলিয়ে যেতে পারে না, তা বায়ুমণ্ডলে থেকে যায় এবং পৃথিবীকে উত্তপ্ত করে তোলে। বৈশ্বিক এবং যার কারণে সৃষ্টি হয় বৈশ্বিক উষ্ণায়ন, একেই বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। প্রশ্ন ছিল বা প্রশ্ন করা যায় বৈশ্বিক উষ্ণায়ন কি, তো অ্যান্সার হচ্ছে এটাই। এখন আমরা আলোচনা করব পার্ট 2, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। কি কারণে পৃথিবী উষ্ণ হচ্ছে? বায়ুর মূল যে উপাদান দুটি, সেটা হচ্ছে অক্সিজেন ও নাইট্রোজেন। এছাড়াও বায়ুতে সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড বিদ্যমান। এছাড়াও আরও আছে জলীয় বাষ্প ও ওজোন গ্যাস। তো এই যে গ্যাসগুলো বললাম, যে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প ও ওজোন গ্যাস, এই গ্যাসগুলোকে বলা হয় গৌণ গ্যাস। এই গ্যাসগুলোই মূলত বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী এবং এই গ্যাসগুলোই গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত। এছাড়াও এগুলো যে গ্যাসের নামগুলো আমি বললাম, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, ওজোন গ্যাস, এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্টি। এছাড়াও মনুষ্য সৃষ্টি কিছু গ্যাস আছে, যার কারণেও বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। তো আমরা বিগত 1 শতকে বা 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড বেড়েছে 25 ভাগ, শতকরা 25 ভাগ। নাইট্রাস অক্সাইড বেড়েছে 19 ভাগ এবং ওজোন মিথেনের পরিমাণ বেড়েছে 100 ভাগ, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হিসেবে ধরা হয়। আমরা দৈনন্দিন যে সমস্ত উপকরণ ব্যবহার করি বা যে সমস্ত দ্রব্য ব্যবহার করি, যেমন রেফ্রিজারেটর, তারপরে প্লাস্টিক, ফোম, অ্যারোসল, এই সমস্ত দ্রব্য ব্যবহারের ফলে এ থেকেও এক ধরনের গ্যাস সৃষ্টি হয়, যে গ্যাসটাকে আমরা বলি CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করে। আমরা জানি যে পৃথিবীকে ঘিরে আছে কতগুলো স্তর। পৃথিবীর সবচেয়ে নিকটে যে স্তরটি,
সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এর বিস্তৃতি হচ্ছে বা এর পুরুত্ব হচ্ছে 12 কিলোমিটার। তারপরের স্তরটি হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। তারপরের যে স্তর সেটাই হচ্ছে ওজোন স্তর। এই সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন এবং এইচএফসি হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন এই গ্যাসগুলোকেও গ্রিনহাউস গ্যাস বলে। এই গ্যাসগুলো ওজোন স্তরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ওজোন স্তর সূর্য থেকে নির্গত হয়ে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে প্রাণীকুলকে, উদ্ভিদ এবং প্রাণীকুলকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাবের হাত থেকে রক্ষা করে। কিন্তু ওজোন স্তর ধ্বংস হওয়ার কারণে বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সূর্য থেকে অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতেছে। গত 1 দশকে পৃথিবীতে অতিবেগুনি রশ্মির পরিমাণ বেড়েছে শতকরা 5 ভাগ। এছাড়াও রয়েছে যে বিশ্বের উন্নত দেশগুলো অধিক মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার ফলে এখান থেকেও এক ধরনের গ্যাস তৈরি হচ্ছে, যেটাও গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাওয়ার কারণ। তাছাড়াও এই সমস্ত উন্নত দেশগুলো পারমাণবিক চুল্লি ব্যবহার করে। এই পারমাণবিক চুল্লি থেকে অধিক সংখ্যক রাসায়নিক বর্জ্য বের হয়। এখান থেকেও এক ধরনের গ্যাস তৈরি হয়, যেটাও গ্রিনহাউস গ্যাস বাড়ার জন্য দায়ী বা পৃথিবী উষ্ণায়নের জন্য দায়ী। তো পৃথিবী উষ্ণায়নে এই পারমাণবিক চুল্লির বর্জ্য থেকে যে গ্যাস আসে এটা সামান্য পরিমাণ। এটা বৈশ্বিক উষ্ণায়নে তেমন ভূমিকা রাখেনি, এজন্য সামান্য পরিমাণে বলা হয়েছে। এরপরে আসে যে আমরা শিল্প কারখানা ব্যবহার করি, জনসংখ্যা বিস্ফোরণের কারণে মানুষের চাহিদা বেড়েছে, জীবনযাত্রার প্রণালী বেড়েছে। এ কারণে বড় বড় শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এই কলকারখানার যে কালো ধোঁয়া, এখান থেকে সবচেয়ে ক্ষতিকর যে গ্যাস সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা নির্গত হয়। তাছাড়া গাড়ির কালো ধোঁয়াতে আরও আছে পারদ, সীসা এবং আর্সেনিক, যেগুলো বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জেনেছ এর আগে যে মহাসমুদ্রকে পৃথিবীর মানবদেহের ফুসফুসের সঙ্গে তুলনা করা হয়। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সমুদ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সমুদ্রে বিভিন্ন ধরনের রাসায়নিক বর্জ্য ফেলার কারণে এখান থেকে এক ধরনের ক্ষতিকর গ্যাস তৈরি হচ্ছে, যে গ্যাস বৈশ্বিক উষ্ণতা বা বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করতেছে। তো আমরা দেখেছি যে এই কিছুদিন আগেও আমাদের এই ছোট্ট দেশটা নদী, নালা, খাল, বিল এবং জলাডোবায় পরিপূর্ণ ছিল। আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণে এই নদী, নালা, খাল, বিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু এখন এদের অধিকাংশই শুকিয়ে গেছে বা এদেরকে ভরাট করে ফেলা হয়েছে। আবার কতগুলো নদ নদীকে বা জলাশয়কে বর্জ্য ফেলার স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই স্বল্পোন্নত বা অনুন্নত দেশগুলো এভাবে নদী, নালা বা খাল, বিল
বর্জ্য ফেলে ভর্তি করার কারণে আমাদের পরিবেশের তাপমাত্রার পরিমাণ আরও বেড়ে গেছে। পরিবেশ দূষণের পিছনে যে কারণটি সবচেয়ে বেশি দায়ী তা হলো বন উজাড়করণ। অধিক জনসংখ্যার চাপে বসতবাড়ি বা কলকারখানা নির্মাণ করার প্রয়োজনে আমরা বনভূমি উজাড় করে ফেলছি। আমরা জানি যে গাছপালা আমাদের জন্য যেটা ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড এটা গ্রহণ করে এবং আমাদের জন্য যে মহাপ্রয়োজন অক্সিজেন এটা ত্যাগ করে, কিন্তু অপরিকল্পিতভাবে বনভূমি উজাড় করার কারণে আজকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। আর এ কারণে ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাসও অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। তো শিক্ষার্থীরা, বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগরায়ন হচ্ছে। মানুষ কাজের খোঁজে গ্রামাঞ্চল ছেড়ে শহরাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। ফলে শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং নিত্য নতুন অধিক হারে যানবাহন রাস্তায় বের হচ্ছে। এর কালো ধোঁয়া থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। তাছাড়া শিল্প কারখানার কালো ধোঁয়াও নগরের বায়ুতে কার্বনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটা কারণ। এছাড়াও আছে কৃষিতে যান্ত্রিক সেচ, নাইট্রোজেন এবং কীটনাশকের ব্যবহার। এগুলো ব্যবহারের কারণেও ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। আমরা সপ্তম শ্রেণীতে জেনেছি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সম্পর্কে। তো বৈশ্বিক উষ্ণায়নের কারণেই জলবায়ুর পরিবর্তন হয়। এই বৈশ্বিক উষ্ণায়ন আজকে বিশ্বের সমস্ত দেশ বা সমস্ত মানুষ আতঙ্কিত জলবায়ু পরিবর্তনের কারণে। এ থেকে আমাদের বাংলাদেশও এর বাইরে নয়। এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের পরিবেশ এবং জীবনযাত্রার উপর যে সমস্ত ক্ষতি হতে পারে তা হলো সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং এই ঢেউয়ের কারণে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। আর জলোচ্ছ্বাস উপকূলীয় অঞ্চলগুলোকে প্লাবিত করে, মানুষ সম্পদের ক্ষতি করে, উপকূলীয় অঞ্চলের মাটিতে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি করে। এ থেকে উপকূলীয় বনজ সম্পদ, মৎস্য সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তোমরা নিশ্চয়ই জেনেছ যে কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশে যে প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস সিডর এবং আইলা, এই দুইটি দুর্যোগের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অনেক জানমালের ক্ষয়ক্ষতি এবং সম্পদ ধ্বংস হয়েছে। তাছাড়া এর প্রভাব পড়ে আমাদের সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়। বিগত কয়েক বছরে সুন্দরবনের 4 ভাগের 1 ভাগ ধ্বংস হয়েছে এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে। তো শিক্ষার্থীরা, আরও কি কি ক্ষতি হতে পারে? যে কৃষির উৎপাদন কমে যায়, গাছপালা ধ্বংস হয়, বনভূমি নষ্ট হয়ে যায় এবং আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের উত্তরাঞ্চল ইতোমধ্যে মরুকরণের মরুভূমি হতে চলেছে বা এরকম লক্ষণ দেখা যাচ্ছে। তো সমুদ্রের পানির উচ্চতা কেন বাড়ে? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে যে বরফগুলো আছে, বরফে আচ্ছাদিত যে মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ, এখানকার বরফ গলার পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে। আর বরফ গলে যে পানি তৈরি হচ্ছে
এগুলো সমুদ্রে পড়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাতে কি হচ্ছে যে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, জলোচ্ছ্বাস, সাইক্লোন এবং উপকূলীয় অঞ্চলের ব্যাপক প্রাণহানি। পৃথিবী উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার কারণে ভয়ঙ্কর ধরনের কিছু রোগ সৃষ্টি হয়েছে, যেমন ক্যান্সার এবং অন্যান্য ধরনের চর্মরোগ। এছাড়াও বর্তমান বিশ্ব যে তছনছ করে যে রোগটা চলতেছে, যেমন কোভিড-19 বা করোনা ভাইরাস, এটাও আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণেও হতে পারে, বা অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসার পরিমাণ বেড়ে যাওয়ার কারণেও হতে পারে। এতে নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে। পৃথিবী উষ্ণায়নের ফলে বাংলাদেশে প্রতি বছর বন্যা হচ্ছে। এবার 2020 সালে যে বন্যা, বাংলাদেশের 34টি জেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল প্রায় মাসাধিক কাল। আমি যখন তোমাদের ক্লাস নিতেছি এ সময়েও বাংলাদেশের কিছু মধ্যাঞ্চলের কিছু এলাকা পানির নিচে তলিয়ে আছে। তো শিক্ষার্থীরা, আমাদের এ বাংলাদেশ দুর্যোগ প্রবণ একটি দেশ। এই দুর্যোগের প্রধান কারণ আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং পৃথিবী উষ্ণায়ন। তো আজকের পাঠ আমি এ পর্যন্তই শেষ করব। তো এখানে আমি দুটো তোমাদের কাজ দেব, সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন কি, বৈশ্বিক উষ্ণায়ন কি, এটা তোমাদেরকে 5 লাইনে শেষ করতে হবে। 2 নম্বর কাজ যেটা, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব বিশ্লেষণ করো। এটা সর্বাধিক 20 লাইনেই তোমাদেরকে শেষ করতে হবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মহান আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক। তোমরা পড়াশোনায় মনোযোগী হবে। হয়তো কয়েকদিন পরেই তোমাদেরকে পরীক্ষার টেবিলে বসতে হতে পারে, তাই পড়াশোনায় মনোযোগ দাও আর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। তো আজকে এ পর্যন্তই। সামনের ক্লাসে আমরা পাঠ 3, 4, 5 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।